শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের অবস্থান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। জানাবো সাবেক আইজিপি মামুনের জবানবন্দি, যে কৌশলে রাতের ভোট সম্পন্ন করেন জাভেদ পাটোয়ারি। অনেক দেশের বিমানবন্দরে গেলে এমনভাবে তাকায় মনে হয় মরে যাই, বলছেন আসিফ নজরুল। এবং সর্বশেষ জানাবো বিএনপি থেকে পদত্যাগ করা ফয়জুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের অবস্থান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ, তবে এ বিষয়ে দিল্লি থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি বলে পুনরায় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, এর নতুন কোনো তথ্য নেই। বিচারের সম্মুখীন করতে বাংলাদেশে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। ভারত থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি, বাংলাদেশ অপেক্ষা করছে। তিনি বলেন, ইতোমধ্যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই আসুক, কেউ আসুক আর না আসুক, তার জন্য তো বিচার আটকে থাকে না। শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক কোনো সহযোগিতা নেওয়া হবে কি না, উত্তর উপদেষ্টা বলেন, সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে, তবে এই মুহূর্তে কোনো প্রয়োজন দেখছি না। ভারত থেকে মানুষ পুশিনকে প্রথাগত ব্যবস্থায় ব্যত্যয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে বাংলাদেশ আপত্তি জানিয়ে প্রতিবাদও করেছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের বিষয়ে আশাবাদ তৌহিদ হোসেনের। ভারতের পুশিন নিয়ে বাংলাদেশ নীতি জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, পুশিন নিয়ে কোনো নীতি নেই। ভারতে কোনো বাংলাদেশি অবৈধভাবে বসবাস করলে তাহলে তাকে তারা আটক করতে পারে, বিষয়টি আমাদের জানাবে। বাংলাদেশ তার নাগরিকত্ব নিশ্চিত করতে এবং ফেরত পাঠাবে। পুশিন হচ্ছে এই ব্যবস্থার একটি ব্যত্যয় এবং এ নিয়ে আমরা আপত্তি জানিয়েছি। তিনি বলেন, ভারতকে বলেছি যে তোমরা যে নাগরিকদের তালিকা দিয়েছো সে তালিকা অনুযায়ী যাচাই করে নাগরিকদের ফেরত নিয়েছি, ফলে সে পদ্ধতিতেই ফেরত পাঠানো উচিত। তারপরও ভারত পুশিন করছে, এটি দুর্ভাগ্যজনক। আমরা এ বিষয়ে প্রতিবাদ করছি। এখন বাংলাদেশের কি করা রয়েছে? উত্তরে উপদেষ্টা বলেন, একটি কথা অনস্বীকার্য যে এ বিষয়ে আমরা যুদ্ধ করব না নিশ্চয়ই, তাহলে বাকি পদ্ধতি বাকি থাকে, সেটি হচ্ছে কূটনৈতিক আলোচনা। সেটি আমরা করছি। সাফল্য এখন আসছেন, আমরা আশা করি যে কখন সাফল্য আসবে। অনেক দেশের বিমানবন্দরে গেলে এমনভাবে তাকায় মনে হয় মরে যাই, বলছেন আসিফ নজরুল। দেশের সাধারণ নাগরিকের সবুজ পাসপোর্টকে মরা পাসপোর্ট আখ্যা দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অনেক দেশের বিমানবন্দরে গেলে এমনভাবে তাকায় মনে হয় মরে যায়। আমরা এত বড় বড় কথা বলি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, কিন্তু কি দেশ বানিয়েছি আমরা, যে দেশের পাসপোর্ট নিয়ে গেলে অন্য দেশে নিচু চোখে দেখে। আসিফ নজরুল বলেন, বিদেশে যখন পাসপোর্ট নিয়ে যায় এত লজ্জা লাগে, রাগ লাগে। অনেক দেশের বিমানবন্দরে গেলে এমনভাবে তাকায় মনে হয় মরে যাই। হংকংয়ে, দুবাইয়ে আমার পাসপোর্ট দেখছে, এমন একটা লোক দেয়, এত প্রশ্ন করে, পেছনের লোকজন খেপতে থাকে, তখন মনে হয় মাটির সঙ্গে মিলে যাচ্ছি। তিনি বলেন, আমেরিকায় 6 বার গেছি, বিভিন্ন মেয়াদে কয় বছর থেকেছি, তারপরও ভিসা দেয় না, দিনের পর দিন ঘুরাইয়া ভিসা দেয়। প্রমাণ করার জন্য বাংলাদেশের সবগুলো পাসপোর্ট একসঙ্গে বহন করতে হয়। এই দুর্ভাগ্য পৃথিবীর খুব অল্প জাতির আছে। অনেকগুলো পাসপোর্ট আমরা বহন করি, জানি না কখন কি সন্দেহ করে। এগুলো আমাদের নিজেদের জিজ্ঞেস করতে হবে, এসব প্রশ্ন করতে হবে। আমার তো এখন একটা স্পেশাল পাসপোর্ট আছে, দুদিন পর আবার সেটা হবে। যোগ করেন উপদেষ্টা, সবুজ পাসপোর্ট নিয়ে বিদেশে গেলে সম্মান পাবেন, এমনটা বেঁচে থাকতে দেখতে পারবেন কিনা তা নিয়ে আক্ষেপ করে আসিফ নজরুল বলেন, আমি জানি না আমার জীবনকালে আমি এই জিনিসটা দেখতে পারবো কিনা। একটা সবুজ পাসপোর্ট নিয়ে কোনো একটা দেশে গেছি, ইমিগ্রেশন অফিসার অত্যন্ত তাচ্ছিল্য নিয়ে এবং খুব অশ্রদ্ধা নিয়ে আমার দিকে তাকাচ্ছে না। এরকম দিন আমি যতদিন বেঁচে আছি পাবো কিনা জানি না। সাবেক আইজিপি মামুনের জবানবন্দি, যে কৌশলে রাতের ভোট সম্পন্ন করেন জাভেদ পাটোয়ারি। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোটের বিষয়ে সব ফাঁস করে দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার আইডিয়া দিয়েছিলেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি। তার পরামর্শে বিশেষ কৌশলে প্রায় 50% ব্যালট রাতের বেলায় বাক্সে ভরা হয়, আর এতে জেলা প্রশাসন, ডিসি, ইউএনও, এসিল্যান্ড, এসপি ও ওসিরা মুখ্য ভূমিকা পালন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় মামুনের 5 পৃষ্ঠা জবানবন্দিতে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। গত 24শে মার্চ তিনি আদালতে এই জবানবন্দি দেন। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে। জুলাই গণ অভ্যুত্থান দমনে কারা কিভাবে নিষ্ঠুর ভূমিকা রেখেছিল, কারা ছিলেন গুলির নির্দেশদাতা, এরকম বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জবানবন্দি খণ্ডিত অংশ হিসেবে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।
এদিকে এসব অপকর্মের পুরস্কার হিসেবে আইজি পদ থেকে অবসরে যাওয়ার পর জাভেদ পাটোয়ারিকে আওয়ামী লীগ সরকার সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে 2 দফায় চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত তিনি সেখানে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বিদেশ পলাতক আছেন। যেভাবে ভূমিকা রাখেন রাতের ভোটে 2018 সালের নির্বাচন প্রসঙ্গ তুলে ধরে আব্দুল্লাহ আল মামুন জবানবন্দিতে বলেন, ওই সময় তিনি ঢাকায় রেঞ্জ ডিআইজি ছিলেন। তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রায় 50% ব্যালট রাতের বেলায় বাক্সে ভরে রাখার পরামর্শ দিয়েছেন মর্মে শুনেছি। এরপর মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে ওই বিষয়ে রাতে ব্যালট বাক্সে ভোট দেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়। রাজনৈতিক নেতাদের সহযোগিতায় জেলা প্রশাসন, ডিসি, ইউএনও, এসিল্যান্ড, এসপি ও থানার ওসিরা মুখ্য ভূমিকা পালন করেন। পরবর্তীতে পুলিশের বিপিএম ও পিপিএম পদক দেওয়ার ক্ষেত্রে নির্বাচন সহ রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয় পুলিশ অফিসারদের বিবেচনা করা হতো। এক্ষেত্রে সঠিকভাবে পেশাদারত্বকে বিবেচনায় নেওয়া হয়নি। পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ 2018 সালের পর পুলিশ বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাব আরও বেশি বৃদ্ধি পায়। কতিপয় পুলিশ অফিসার প্রভাবশালী হিসেবে স্বীকৃতি পান। তাদের সংশ্লিষ্ট পদ ও কর্মকর্তারা নিয়ন্ত্রণের ক্ষমতা রাখতেন না। তাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় রাতের বেলা নিয়মিত বৈঠক হতো, যা গভীর রাত পর্যন্ত চলত। মন্ত্রীর বাসায় নিয়মিত যাতায়াত ছিল তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুনা রশিদ, ডিআইজি নুরুল ইসলাম, এডিশনাল ডিআইজি বিপ্লব কুমার সরকার, এডিশনাল এসপি কাফি, ওসি মাঝার, ফরমান ও অপূর্ব হাসান সহ বেশ কিছু অফিসারের। এরা কেউই আইজিপির নির্দেশ সঠিকভাবে মানতেন না। এসব কর্মকর্তা নিজেদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতাবান ও সিদ্ধান্ত নিতে পারবেন বলে মনে করতেন। তাদের কারো সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী সহ রাজনৈতিক সিনিয়র নেতাদের ভালো সম্পর্ক ছিল। প্রভাব বিস্তার প্রসঙ্গে তিনি জবানবন্দিতে বলেন, পুলিশে গোপালগঞ্জ জেলায় অবস্থান বেশ শক্ত এবং অফিসার ও ওসি পর্যায়ে গোপালগঞ্জ সাধারণ কমান্ড মানতেন না, নিজেদের ইচ্ছামতো কাজ করতেন। এদের বিষয়ে সাধারণত দেখতেন অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম ও পুলিশ কমিশনার হাবিবুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ঢাকার বেশিরভাগ গুরুত্বপূর্ণ দায়িত্বে গোপালগঞ্জ জেলার পুলিশ অফিসার ছিলেন। পুলিশের মধ্যে মনিরুল ইসলাম ও কমিশনার হাবিবের মধ্যে দ্বন্দ্ব ছিল। তারা আলাদাভাবে তাদের লোকজন ও সমমনা পুলিশ অফিসারদের মেনটেন করতেন। পুলিশ বাহিনীর ইমেজ রক্ষা এবং বাহিনীতে সৃষ্ট নেতৃত্বের এই দ্বন্দ্বকে প্রশমিত করার লক্ষ্যে তাকে আইজিপি হিসেবে নিয়োগ ও পরবর্তীতে 2 বার চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়। র্যাব নিয়ন্ত্রণ করতেন তারিক সিদ্দিকী। জবানবন্দিতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, র্যাব কর্তৃক কোনো ব্যক্তিকে উঠিয়ে আনা, গুম করার নির্দেশনা বা ক্রস ফায়ারের সিরিয়াস নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো বলে শুনেছি। কিছু নির্দেশনা প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীর পক্ষ থেকেও আসতো বলে তিনি জানতে পারেন। র্যাব যদিও পুলিশের আইজিওর আওতাধীন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে চেইন অফ কমান্ড মানা হতো না এবং র্যাব এর প্রধানগণ আইজিপিকে উপেক্ষা করেই কিছু ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে কাজ করতেন। টিএফআই সেলে কতজন বন্দী আসতো সেসব বিষয়ে তাকে জানানো হতো না। জবানবন্দিতে তিনি আরও বলেন, র্যাবের মহাপরিচালক থাকার কারণে তিনি জানতেন টিএফআই সেল র্যাবের সদর দপ্তরের অধীনে পরিচালিত হতো। এটির অবস্থান উত্তরে র্যাব 1 এর কম্পাউন্ডের ভেতরে। এছাড়া র্যাবের বিভিন্ন ইউনিটের অধীনেও আলাদা সেল বা বন্দিশালা ছিল, যেগুলো সংশ্লিষ্ট র্যাব ইউনিটগুলোর প্রধানদের অধীনে পরিচালিত হতো। র্যাব কর্তৃক রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী এবং সরকারের জন্য হুমকি হয়ে ওঠা কোনো ব্যক্তিকে তুলে আনা, জিজ্ঞাসাবাদ, নির্যাতন এবং গোপন বন্দিশালায় আটক রাখার বিষয়টি র্যাবের ভেতরে একটা কালচার হিসেবে বিবেচিত হতো। তবে এই কাজগুলো প্রধানত র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালকগণ সমন্বয় করতেন। তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন 2020 সালের 14 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত। প্রসঙ্গত, কারাবন্দী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় রাজসাক্ষী হয়েছেন। যে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনিও আসামি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।